প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি নিউজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আজকে আমরা একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জাহিদ লিমন এবং নাহিদ বৃষ্টি তারা একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং সন্দেহভাজন যিনি আছেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে, হিশাম আবু গরবিয়া, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ঘটনার সাথে কয়েকটি বিষয় একটু আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি 2023 সালে এই হিশাম অস্বাভাবিক আচরণের জন্য তার ভাইয়ের সাথে তর্কে জড়ায় এবং একটা সময় সে তার মাকে লাথি মারে এবং পরবর্তীতে এ নিয়ে তারা পুলিশের শরণাপন্ন হন। সেখানকার যেটা বলে যে হিলসবোরো কাউন্টিতে শেরিফের সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং সেখানে হিশাম একটা কথা বলছিল যে আমি আমার ভাইকে সৃষ্টি করেছি, আমি তার ঈশ্বর, এবং এখানে এটি আমার প্রথম জীবন। এটা একটা ঘটনা। তারপরে যেটা হয়, পরবর্তীতে তার ভাই কিন্তু যেটাকে বলা হয় যে অর্ডার অফ প্রোটেকশন নেয়। প্রোটেকশন নিয়ে সম্ভবত 2025 সাল পর্যন্ত সেটা ছিল। এবং যেদিন এবার গ্রেপ্তার হয় সেদিনও সে তার বাসায় যায় এবং বাসায় যাওয়ার পরে সে তার বোনকে চুমু খেতে চায় এবং সেই প্রেক্ষিতেই আবারও পুলিশকে ডাকা হয় এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এরকম যে ঘটনাগুলো ঘটলো, তো এই ধরনের ঘটনা আমি আজকের যিনি অতিথি আছেন তার সঙ্গে কথা বলবো। আমাদের আজকের অতিথি, আপনারা সবাই তাকে চেনেন, আমাদের সাথে যোগ দিচ্ছেন টেক্সাস থেকে বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। ডক্টর খন্দকার তাহের, আপনি এই ঘটনাটা প্রথম থেকে পর্যবেক্ষণ করছেন আমরা জানি, এবং আপনি এই বিষয়গুলো আরও বেশি গভীরভাবে দেখছেন। তো এই যে হিশামের যে আচরণ, যেটা আমরা যেটুকু জানি, এর বেশি তা আসলে বলা ঠিক হবে না এই মুহূর্তে, এই আচরণকে আপনি কি অস্বাভাবিক আচরণ মনে করেন, বা এর সাথে কি মনে করেন যেটা এর সাথে কোনো মানসিক সমস্যা বা মানসিক রোগের একটা সম্পর্ক থাকতে পারে? ধন্যবাদ ডক্টর সজল আশফাক। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আমি দর্শক শ্রোতাদের বলতে চাচ্ছি যে আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে যতটুকু তথ্য পেয়েছি সেগুলো মিডিয়া থেকে প্রাপ্ত, CNN এবং অন্যান্য ফ্লোরিডা থেকে যারা সংবাদ মাধ্যমে যে সংবাদগুলো এসেছে সেটার আলোকে আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে প্রতীয়মান হয় যে হিশাম আবু গারবিয়া এই যুবক বলা যেতে পারে, কারণ তার বয়স হচ্ছে 26 বছর বয়স, এবং তার যে অস্বাভাবিক আচরণ সেটা কিন্তু হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসে ডকুমেন্টেড করা আছে। এই ক্ষেত্রে আমি আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন আচরণগত তার কিছু কথা এবং সর্বোপরি সে যে কথাগুলো বলেছে 2023 সালে, এটা মানসিক অসুস্থতার ভিতরে আমরা যেটাকে বলি ডিলিউশন, সে ডিলিউশনের পর্যায়ে পড়ে। যখন সে বলেছে যে আই ক্রিয়েটেড মাই ব্রাদার, একজন ওর ভাইকে কিন্তু সে ঘুষি মেরেছিল, ঘুষি মারার পর ওর ভাই মেঝেতে পড়ে যায়, তার মায়ের পিঠে এসে লাথি মারে। তখন ফ্যামিলি এটা নিয়ে যখন অভিযোগ করে তখন তাকে আটক করা হয়। এটি হচ্ছে 2023-এ। 2023-এ তখন তার বয়স ছিল 23 বছর, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে। তো 3 বছর আগে তার ভিতরে যদি ডিলিউশন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তার কথার ভিতরে ফুটে উঠেছে যে আমি তার আল্লাহ, আই এম হিজ গড। সে যেহেতু মুসলিম, হয়তো ইংরেজিতেও বলতে পারে, আরবি ভাষায়ও বলতে পারে। তো অর্থাৎ আমার ভাই হচ্ছে আমার সৃষ্টি, আমি তার গড, এন্ড আই এম হিয়ার টু হ্যাভ এ নিউ লাইফ। আমার এখানে আমার নতুন জীবন,
এই তিনটি কথার ভিতরে কিন্তু মিল নাই, মানে কোনো সম্পর্কটা বোঝা যাচ্ছে না। তো এটা যদি আমরা ডিলিউশন ধরি, হুম হুম এবং এই ডিলিউশনটা যদি 1 মাসের মতো সময় অতিবাহিত করে, হুম হুম এবং তার যে বয়স 23 বছর, হুম হুম এবং এই যে আর্লি 20s এর ভেতরে মেন্টাল ইলনেসের যে ক্লাসটা বেশি মানে মানুষকে আক্রান্ত করতে পারে, সেই জি ক্ষেত্রে যদি তার হ্যালুসিনেশন থাকে, হুম অর্থাৎ সে কিছু শুনতে পাচ্ছে কিন্তু প্রকাশ করছে না, কিন্তু সে মুখে বলছে, তো এই জায়গাটা আমাদের অভাব রয়েছে হিস্ট্রি থেকে। হুম হুম তো যদি দুটো সিমটম 1 মাস ধরে থাকে, জি যে তার ডিলিউশন যেটা প্রকাশ পেয়েছে, হ্যালুসিনেশনটা না, আর একটা ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, অর্থাৎ সে এমন কিছু কাজ করে সেটাকে যদি আমরা ধরি, হুম যেমন সে মাকে কিক দিয়েছে হুম আর ভাইকে দিয়েছে ঘুষি, এই দুটো কাজ এবং আরো কিছু কাজ ওগুলো মিডিয়াতে আসেনি, তো এটা যদি 1 মাস থাকে, আর তার ডিসফাংশনের ভিতরে হচ্ছে এডুকেশনাল ডিসফাংশন, সে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্র ছিল, কিন্তু সেই পড়াশোনার কন্টিনিউশনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। সেই ক্ষেত্রে হুম হুম প্রচুর সম্ভাবনা রয়েছে যে হিশাম আবু গারবিয়া খুব সম্ভবত, আমরা এখনো বলছি এটা সম্ভবত, কারণ আমি ওই রুগীটাকে, ওই পেশেন্টকে সরাসরি এক্সামিন করিনি, হুম তার কাছ থেকে কোনো মানে তথ্য আমরা সরাসরি নেইনি, জি শুধু মিডিয়ার উপর নির্ভর করে আমি সন্দেহ করছি যে সন্দেহভাজন ঘাতকের হয়তো একটি মানসিক অসুস্থতা আছে, এবং সেটি হচ্ছে আমার প্রবল ধারণা, আমি আবারও বলছি এটি আমার ধারণা, যে এটা স্কিজোফ্রেনিয়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা, ডক্টর তাহের, অনেক ধন্যবাদ। আমরা যেটা এখন পর্যন্ত জানি যে আসলেই তার মানসিক কোনো সমস্যা বা রোগ আছে কিনা তেমন কোনো মানে তথ্য কিন্তু আমাদের কাছে নেই, যেটা আপনি বললেন। কিন্তু ওকে যখন ইয়েতে নিয়ে যাওয়া হলো, যখন প্রথমবার তার বিরুদ্ধে অভিযোগ করা হলো, তারপরে তার কি মানে এরপরে কি তার কোনো মেন্টাল ইভালুয়েশন করা হয়েছিল কিনা? কারণ ফ্লোরিডার আইন অনুযায়ী তো যেটা আমরা জানি যে একটা অ্যাক্ট আছে, বেকার অ্যাক্ট, তো সেই অনুযায়ী কি তার মেন্টাল ইভালুয়েশন করা হয়েছিল বা এরকম কিছু তথ্য আছে? প্রাপ্ত তথ্য মতে 2023 সালে ওই ঘটনার পর হুম হুম আহ, শেরিফ কাউন্টি অফিস তার বিরুদ্ধে বেকার অ্যাক্ট নামে একটি আইন রয়েছে ফ্লোরিডাতে। এটা কি ধরনের আইন? এটি আমাদেরকে আইনটি একটু বলেন। হচ্ছে যে, এটি অন্যান্য স্টেটগুলোতে MIW বলা হয়, যেমন মেন্টাল ইনভলেন্টারি ওয়ারেন্ট, জি অর্থাৎ একজন ব্যক্তিকে তার মানসিক অসুস্থতা আছে কি নাই হুম হুম এটাকে নিরূপণ করার জন্য তাকে কোথাও আটকে রাখা, এবং সেটির লক্ষ্যমাত্রা হচ্ছে 72 ঘন্টা। হুম হুম 72 ঘন্টা পর্যন্ত তাকে আটকিয়ে রেখে একটা ইভালুয়েশন হয়েছিল, আচ্ছা এবং সেই বেকার অ্যাক্ট ইম্পোজ করা হয়েছিল শেরিফ অফিস থেকে ওই হিশাম আবু গারবির বিরুদ্ধে, এবং তাকে করা হয়েছিল। কিন্তু ওই ঘটনার পরে তার মানসিক অসুখ ডায়াগনোসিস হয়েছে কিনা এটি শেরিফ অফিস থেকে আমরা কোনো তথ্য পাইনি, তবে আচ্ছা আচ্ছা পরিবার থেকে বলা হয়েছে হুম হুম যে তার মানসিক অসুস্থতার ডায়াগনোসিসটা হয়নি। আচ্ছা, এখানে একটা কথা, পরিবার থেকে কিন্তু আরো একটা কথা বলা হয়েছে যে সে মেডিকেল মারিওয়ানা খাতো, যেটা মানে গাঁজা গ্রহণ করতো। তো এক্ষেত্রে মেডিকেল মারিওয়ানা কি মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ নিতে পারে, বা এ সম্পর্কে আপনি আমাদেরকে একটা ধারণা দিতে পারেন? আমরা মিডিয়াতে পেয়েছি যে হিশাম মেডিকেল মারিহুয়ানা খেত, এই তথ্যটুকু পরিবারের একজন আত্মীয়র বরাতে বলা হয়েছে। হুম মেডিকেল মারিহুয়ানা মানে নেওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণ হচ্ছে যে ফ্লোরিডা স্টেট এবং আরো অনেক স্টেটে মেডিকেল মারিহুয়ানা দর্শক শ্রোতা, এটি আমাদের দেশে সহজ বাংলায় বললে গাঁজা। গাঁজা এই গাঁজাটাকে এই দেশে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটিকে বলা হয় হচ্ছে ক্যানাবিস, এটি ক্লিনিক্যাল শব্দ, আরেকটিকে চলতি ইংরেজিতে বলা হয় স্প্যানিশ শব্দ মারিহুয়ানা।
তো মেডিকেল মারিহুয়ানা খেতে গেলে তাকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সে পারবে না, এবং সব চিকিৎসক এটি প্রেসক্রাইব করতে পারে না। মেডিকেল মারিহুয়ানার জন্য চিকিৎসককে আগে মানে একটা মেডিকেল মারিহুয়ানা রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত হতে হয়, তারপর তাকে ইভালুয়েট করে এটি কারণ হিসাবে মেডিকেল মারিহুয়ানাটা দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে তাকে পরিমিত ডোজে দিতে হবে এবং এটা নির্দিষ্ট আউটলেট থেকে কিনতে হবে। তো আমার একটি সন্দেহ হচ্ছে যে বর্তমানের যুগে, এই যুগে মানে এ দেশে উত্তর আমেরিকায় প্রচুর মানে এই বয়সী ছেলেরা গাঁজা খাচ্ছে, কারণ এটি পাওয়া যাচ্ছে রাস্তা থেকে অথবা বিভিন্ন গ্রোসারি স্টোর থেকে অথবা কোনো দালাল থেকে অথবা ঔষধ চক্রের থেকে, বলাই বাহুল্য, মানে কোনো না কোনো ভাবে সংগ্রহ করা যাচ্ছে, খাচ্ছে। এখন একটা রোগীর যদি স্কিজোফ্রেনিয়া আগে থেকে থাকে তখন কিন্তু খুন করার সম্ভাবনাটা এতটা বেশি থাকে না। আচ্ছা, আমি সেই প্রসঙ্গে আসছি, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি যেটা বলেন যে মেডিকেল মারিহুয়ানা নিতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ লাগে, মানে তার প্রেসক্রিপশন লাগে, তাছাড়া নিতে পারেন না, এবং একটা নির্দিষ্ট আউটলেট থেকে নিতে হয়। তো এখানে আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে যে আপনি যেটা বললেন না যে বেকার অ্যাক্ট অনুযায়ী তার একটা মেন্টাল ইভ্যালুয়েশন হয়েছিল, তো সেক্ষেত্রে এই বেকার একটা মেন্টাল ইভ্যালুয়েশনটা কারা করেন? এটাও কি মানে কোনো সাইকিয়াট্রিস্ট করেন? এখানে সম্ভাবনা যে সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন, একজন সাইকিয়াট্রিস্ট যিনি লাইসেন্সধারী সাইকিয়াট্রিস্ট তিনি তাকে ইভ্যালুয়েট করবেন এবং তার সিদ্ধান্তটা জানাবেন। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলেন যে স্কিজোফ্রেনিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যে এক্ষেত্রে হিশামের যে ধরনের আচরণ আমরা দেখছি তার সাথে কি স্কিজোফ্রেনিয়ার আপনি কতটা মিল পান, বা কি কি জিনিস আপনি? আমার কাছে মনে হয় সে স্কিজোফ্রেনিয়া আক্রান্ত একজন যুবক, এবং এখানে তার আচরণগত যে বিষয়গুলো দৃশ্যমান হয়েছে মিডিয়ার মাধ্যমে, এবং তার যে আচরণ যেটি হচ্ছে খুন, যেটাকে আমরা ইংরেজিতে অথবা আইনের ভাষায় বলি হোমিসাইডের প্রবণতাটা বেড়ে যায় যদি স্কিজোফ্রেনিয়ার সাথে সাবস্টেন্স অ্যাবিউজটা যোগ হয়। শুধু স্কিজোফ্রেনিয়া হলে কিন্তু সে খুন করার সম্ভাবনাটা এতটা বেশি থাকে না। আমরা স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানগতভাবে যেটা বলি লেস দেন 1%, মানে থাকে যে তা না। কারণ স্কিজোফ্রেনিয়াতে দুই ধরনের ডিলিউশন হতে পারে। একটা হচ্ছে পারসিকিউটরি ডিলিউশন, অর্থাৎ সে মনে করছে যে তার আশেপাশে যিনি থাকেন সে তাকে মারার জন্য চক্রান্ত করছে, তখন সে নিজে সেলফ ডিফেন্সের কারণ দেখিয়ে অ্যাডভান্স তাকে হত্যা করতে পারে। অর্থাৎ সে মনে করছে যে আমাকে মেরে ফেলবে, ও যদি বেঁচে থাকে তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অথবা আমাকে মারার জন্য আমার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, যেহেতু একই বাসায় থাকে সে হয়তো আমি ঘুমিয়ে থাকলে সে হয়তো আমাকে জবাই করবে অথবা হত্যা করবে ইত্যাদি ইত্যাদি। তো যখন একজন রোগী মনে করে যে তার জীবনের সংখ্যা রয়েছে তখন সে সেলফ ডিফেন্স হয়ে অন্যকে মেরে ফেলতে পারে, এটা একটি। আরেকটি বিষয় হচ্ছে স্কিজোফ্রেনিয়াতে কমান্ড হ্যালুসিনেশন, অর্থাৎ তার যে কানে যে শব্দগুলো আসছে, যেখানে তাকে প্রতিনিয়ত কথা বলছে একজন অদৃশ্য কোনো ব্যক্তি অথবা কেউ, যে তুমি তাকে হত্যা করো, সে তোমার শত্রু, সে কিন্তু তুমি তার হাত থেকে রক্ষা পাবে না, এই ধরনের কিছু অদ্ভুত মানে অসত্য কিন্তু দৃঢ়ভাবে সে বিশ্বাস করে। ডিলিউশনটা হচ্ছে ফিক্সড ফলস বিলিভ, অর্থাৎ এমন একটা বিলিভ যেটার ভিত্তি অনেক শক্তিশালী এবং এটা ফলস, অবাস্তব, কিন্তু এটা থেকে রোগী সরে আসে না এবং সে মনে করছে যে তার নিজেরই প্রাণ নিয়ে সমস্যা হচ্ছে। আরেকটি হচ্ছে তাকে যদি কমন হ্যালুসিনেশন হয় যে তুমি তাকে হত্যা করো, সেই সাথে আমরা যদি সাবস্টেন্স অ্যাবিউজ যেটা মারিহুয়ানা এবং অন্য সাবস্টেন্স আছে কি নাই
সেটা কিন্তু আমরা এখনো তথ্য পাইনি, জানি না। তো অন্য সাবস্টেন্স যদি এখানে থাকে হুম হুম এবং তার আচরণটা যেরকম ভয়ঙ্কর ভাবে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মানে খুনের একটা সম্ভাবনা অসুখের কারণে এবং সেই সাথে সাবস্টেন্স এবিউজ দুটো মানে কারণ হতে পারে। সমন্বিত ইয়েতে সম্ভাবনা রয়েই গেছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার। তার মানে যেটা বুঝলাম যে আপনি যেটা বলছেন যে স্কিজোফ্রেনিয়া হলেই যে খুনি হবে বা খুন করার প্রবণতা থাকবে, তার আসলে মানে আপনি যেটা পরিসংখ্যান বললেন তার সম্ভাবনা খুবই কম। খুবই কিন্তু কম। যেটা আপনি বললেন যে কারো যদি স্কিজোফ্রেনিয়া থাকে, সাথে যদি সে সাবস্টেন্স ইউজ করে, লাইক আপনি যেটা গাঁজার কথা বললেন, বা আমরা তো জানি না আরো অন্য কিছু সে ব্যবহার করতো কিনা বা নিত কিনা, সেক্ষেত্রে তার মধ্যে খুন করার প্রবণতা আসতে পারে। এবং সেটা আপনি বললেন বেশিরভাগ ক্ষেত্রে আত্মরক্ষার জন্য। সে ভাবে যে তাকে হয়তো তার আশেপাশের লোকজন মেরে ফেলবে, এবং সেখানে যেহেতু তারা একই মানে জায়গায় থাকতো, সেক্ষেত্রে সেরকম একটা সন্দেহ থেকে সে তাকে আগাম খুন করে ফেলতে পারে তার নিজের আত্মরক্ষার জন্যে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, মানে আমাদের কমিউনিটিতে একটা কথা আমাদের অনেকের মধ্যেই হয়তো থাকবে যে এই যে আমরা সে যদি মানসিক রোগী হিসাবে কি হয়, যদি মানে প্রমাণিত হয়ে যায় বা ডায়াগনোসিস হয় যে তার মধ্যে স্কিজোফ্রেনিয়া ছিল বা স্কিজোফ্রেনিয়া রোগী সে, সেক্ষেত্রে সে কি মানে যে তার যে শাস্তি, সে মানে যে হত্যার জন্য যদি হয়ে থাকে, সে তো খুব সন্দেহভাজন। সেক্ষেত্রে সেটা যদি প্রমাণিত হয় এবং একই সাথে যদি এটাও প্রমাণিত হয় যে তার মানসিক সমস্যা বা স্কিজোফ্রেনিয়ার মতো মানে ভয়ঙ্কর ধরনের মানসিক সমস্যা আছে, তাতে কি সে শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে? ধন্যবাদ। এই চিন্তাটা, এই ভাবনাটা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে খুব প্রবল হয়েছে, যে ডাক্তার যদি সন্দেহভাজন ঘাতককে বলা হয় যে সে স্কিজোফ্রেনিয়া আক্রান্ত, হুম হুম তাহলে সে শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে। এই ধারণাটা নিতান্তই ভুল ধারণা। আমি সুনির্দিষ্টভাবে ফ্লোরিডা স্টেটের আইন থেকে বলছি যে ফ্লোরিডা হচ্ছে এমন একটি স্টেট যেখানে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট এখনো বৈধ একটি বিচারিক প্রক্রিয়া, অর্থাৎ আদালতের আদেশের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হয়, ফ্লোরিডাতেই হয়। এবং স্কিজোফ্রেনিয়া থাকলে তার ডেথ সেন্টেন্সকে সবসময় এক্সাম্পট হবে এমন কোনো কারণ নেই। নিকট অতীতে 2012 সালে জনাব ফার্গুসন নামে একজন ব্যক্তি, তার একটি মাস মার্ডার এর কেস ছিল এবং তার স্কিজোফ্রেনিয়া কিন্তু ডায়াগনোসড হয়েছে স্টেট হসপিটালে। আচ্ছা। এখানে লক্ষ্য রাখুন, ডায়াগনোস স্কিজোফ্রেনিয়া এবং তার ডিলিউশন ছিল, তাকে ডাক্তাররা বলেছে স্কিজোফ্রেনিয়া, কিন্তু হত্যাকাণ্ডের মামলায় ফার্গুসনের মৃত্যুদণ্ড হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কোথায়? ফ্লোরিডা স্টেটে। সুতরাং আমরা আজকে যে আলোচনাটা করছি সম্ভাবনার কথা বলছি, যে ঘাতকের হয়তো স্কিজোফ্রেনিয়া থাকতে পারে, কিন্তু এই স্কিজোফ্রেনিয়া থাকলে সে তার অপরাধের চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি থেকে সে রেহাই পেয়ে যাবে, এই ধারণাটা সত্য নয়। ডেথ পেনাল্টি দেওয়ার প্রক্রিয়া হচ্ছে যে 12 জন জুরি থাকে সাধারণত, 12 জনের ভেতরে যদি 8 জন মনে করে যে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, আউট অফ 12 8 জন যদি মনে করে -4, তাহলেই ফ্লোরিডা স্টেটে তার মৃত্যুদণ্ডের রায় হতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করে তুলে ধরার জন্য। ডক্টর খন্দকার, তাই যেটা মানে আরেকটা বিষয় যে হিশাম যেখানে থাকতো এবং তারা মানে পাশাপাশি রুমে থাকতো, রাইট? তারা তো পৃথক রুমে থাকতো, শুধু তারা হয়তো এবং নাকি একই রুমে থাকতো? পৃথক রুমেই তো থাকতো, 3টে পৃথক রুমে থাকতো। এখানে আমরা তারা হয়তো কিচেন শেয়ার করতো, কিচেন শেয়ার করতে, জি, তাই না? এবং লিভিং রুমটা হয়তো শেয়ার করতো। সেক্ষেত্রে বাথরুমও পৃথক ছিল। জি। সেক্ষেত্রে তো তাদের মধ্যে তো তেমন একটা ইন্টারাকশন হওয়ার কথা না। যেটা আমরা অনেক সময় অনেক মিডিয়া বলছে যে সে কোনো কারণে জামিলের প্রতি তার একটা ঈর্ষা কাজ করেছে কোনো একটা কারণে হয়তোবা, এটা একটা অনেকে বলছে, অনেক মিডিয়া আসছে, আমি সেজন্য বলছি। আর একটা হলো যে এখানে যে মেয়েটা ওখানে এই ইয়ার সাথে মানে জামিলের সাথে নাহিদা বৃষ্টি, তো সে তার সাথে তো তার কোনো পরিচয় ছিল না, রাইট? মানে যেভাবে বোঝা যাচ্ছে যে তাদের ওরকম যাতায়াত ছিল না সেখানে।
সেক্ষেত্রে তাকে খুন করার কারণটা কি হতে পারে? মানে এটা পুরোটাই আমরা ধারণা থেকে জানি না, বলছি। ধারণা থেকে আমরা আমি একজন আপনি যদি মনে করেন যে সাইকিয়াট্রিস্ট হিসাবে, সেটাই। সাইকিয়াট্রিস্ট হিসাবে আমি যেটা মনে করি যে একজন স্কিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তি, আমি আগেও বলেছি যে এর ভিতরে কতগুলো ফ্যাক্টর আপনাকে বিবেচনা করতেই হবে। একটি হচ্ছে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট এবং সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টের ভিতরে অত্যন্ত ডকুমেন্টেড হয়েছে গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে তাদের ভিতরে স্কিজোফ্রেনিয়া রোগের প্রাদুর্ভাব রয়েছে, অর্থাৎ স্কিজোফ্রেনিয়াটা হচ্ছে। এই ধরনের গবেষণা ইউরোপ, কানাডা এবং অন্যান্য দেশে হয়েছে ইমিগ্রেন্ট পপুলেশনে। সুতরাং এটা একটা রিস্ক ফ্যাক্টর। 2 নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে তার বয়স। তার যখন প্রাথমিক জীবনে ডিসফাংশন ছিল না, স্কিজোফ্রেনিয়া সাধারণত 20 বছরের পরে তার সমস্যাগুলো ধীরে ধীরে শুরু হয়। ওটাকে আমরা বলি প্রোড্রম। প্রোড্রম যখন হয় তখন তার ফুল ব্লোন ডিলিউশন হয় না, ফুল ব্লোন মানে পূর্ণ মাত্রায় সিমটম গুলো বিকাশ হয়নি বিধায়। এবং সেই সাথে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে হিশাম আবু গারবিয়া, তার সোশিও ইকোনমিক কন্ডিশন কিন্তু এত উচ্চ নয়। সুতরাং মেন্টাল চিকিৎসা করাতে গেলে যে রিসোর্সের দরকার, যে ধরনের সময় দরকার, টাকা পয়সা অর্থের দরকার, মানে মেডিকেল ইন্স্যুরেন্সের দরকার, সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তারপরে অজ্ঞতা, মানসিক অসুখ সম্পর্কে অজ্ঞতা যেমন আমাদের রয়েছে তেমনি অন্যান্য মাইনরিটি গ্রুপেরও রয়েছে। সবকিছু মিলিয়ে যদি আমরা বলি তাহলে এখানে আমরা বলবো যে আরেকটি রিস্ক ফ্যাক্টর তৈরি হয়েছে, সেটি হচ্ছে আনট্রিটেড ডিলিউশন। আনট্রিটেড অর্থাৎ চিকিৎসাবিহীন একটি স্কিজোফ্রেনিয়ার রোগী ঘুরে বেড়াচ্ছে এবং সে প্রচন্ড ভাবে মানে ভয়ঙ্কর হয়ে উঠেছে মনের দিক থেকে। তো সেই ক্ষেত্রে তার আশেপাশে যারা থাকে তাদেরকে কেন্দ্র করে তার ডিলিউশনটা তৈরি হয়। ডিলিউশনের ভিতরে নানান ধরনের এলিমেন্ট থাকে, ধর্মীয় এলিমেন্ট থাকে। যেমন সে যদি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হয় তাহলে ওই ধর্মের ভেতরে যেই জিনিসগুলো রয়েছে আনসিন, যেমন মুসলিম ধর্মে রয়েছে জিন, তারপরে রয়েছে মানে এরকম ওখান থেকে কোনো তথ্য পাচ্ছে, অথবা আল্লাহ তাকে কিছু করতে বলছে ইত্যাদি। তো সবকিছু মিলিয়ে তার নিকটবর্তী মানুষের সাথে তার ডিলিউশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে নিজের মাকে লাথি মেরেছে। না, সেটা তো আছে, তারপরে বোনকে চুমু খেতে গেল না, বোনকে চুমু খেতে গেছে। অর্থাৎ তার যে আক্রোশ এটা তার পরিবারের ভিতরেই আছে। সুতরাং একই প্যাটার্ন আমরা লক্ষ্য করছি যে সে যে বাসায় থাকতো সেই বাসায় 2 জন রুমমেট ছিল, তার ভিতরে একজনকে সে বেছে নিয়েছে, আরেকজনকে বাঁচেনি। এই যে একজনকে বেছেছে আরেকজনকে বাঁচেনি, এটাকে বলা হয় স্প্লিটিং। এটা স্কিজোফ্রেনিয়াতে খুব কমন। পরিবারের একজনের স্কিজোফ্রেনিয়া হলে যদি বাবা মা যদি আলাদা থাকে তাহলে বাবাকে হয়তো তার পক্ষের শক্তি আর মাকে মারাবে বিপক্ষের শক্তি। এই তার আশেপাশের লোকদেরকে সে 2 ভাগে ভাগ করে, একজন তার পক্ষের একজন তার বিপক্ষের, এবং অ্যাকুজিশন শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জামিল হচ্ছে এক পক্ষ আর তার আরেকটি রুমমেটকে ছাড় দেওয়া হয়েছে। তো হিংস্রতা একই কারণে কি মানে বৃষ্টি তো মানে জামিলের বন্ধু, সে কারণে না, বৃষ্টির বিষয়টা হচ্ছে কি আমার দৃষ্টিতে এটা মিলানোটা কঠিন। তবে তথ্য অনুযায়ী বৃষ্টির সাথে যোগাযোগ তার বন্ধুদের হয়েছিল দুপুর 1টার পরেও হয়েছিল, কিন্তু জামিলের সাথে তার একটা যোগাযোগও হয়েছিল টেক্সটের মাধ্যমে। তাতে বোঝা যাচ্ছে যে জামিলের মৃত্যুটা হয়েছে আগে। বৃষ্টি হয়তো কোনো কারণে মানে অসময়ে মানে জায়গায় অসময়ে যদি কারো উপস্থিতি হয়, আমরা যেটা বলি যে রং টাইম ইন রং প্লেস, এরকম হয়ে তখন খুন জিনিসটাকে দেখে ফেলার জন্য যিনি খুনি সে হয়তো তার অপরাধকে গোপন করার জন্য, কারণ এই ব্যক্তির এখানে একটা জিনিস মনে রাখতে হবে, স্কিজোফ্রেনিয়া হলেই আমাদের বাংলা যে শব্দগুলো রয়েছে উন্মাদ, পাগল, মানে সে কিছুই বুঝে না, না এটা সঠিক নয়। একজন স্কিজোফ্রেনিয়া ব্যক্তি সে নিয়মিত খাওয়া দাওয়া করতে পারে, একজন স্কিজোফ্রেনিয়া ব্যক্তি টাকা চিনবে, চাকু চিনবে, আগুন চিনবে, অনেক কিছু চিনবে, কিন্তু তার মনের চিন্তার অসুখ
সুতরাং এই ক্ষেত্রে সে কিন্তু মানে চেষ্টা করেছে যে কিভাবে এটা গোপন করা যায়। সে আমরা দেখতে পেয়েছি যে 15 তারিখে সে অ্যামাজন থেকে নকল দাড়ি কেনা যায় কিনা সেটার জন্য সে খুঁজেছে, অর্ডারও দিয়েছে। অর্থাৎ মানে সে নিজেকে রক্ষার জন্য যেগুলো নিজেকে রক্ষার জন্য, এটা তো অদ্ভুত যে একজন মানুষ একটা কাজ করছে আবার নিজেকে রক্ষা করার জন্য তার বুদ্ধিমত্তাকে আবার পরিকল্পনার জন্য পরিকল্পনা করছে। দুটোই কিন্তু একসাথে চলতে পারে, এটাই আমি বলতে চাচ্ছি। একজন স্কিজোফ্রেনিয়ার ব্যক্তি মানে যেমন হাজব্যান্ড এবং ওয়াইফ, একজন স্কিজোফ্রেনিয়া, এর মানে এই নয় যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে শারীরিক মিলন সম্ভব না, না হবে। কিছু কিছু কাজ স্কিজোফ্রেনিয়াতে নষ্ট হয় না, কিন্তু অন্যটা নষ্ট হয়। এক্ষেত্রে ওই মেয়েটার মৃত্যুটা ব্যাখ্যা করাটা কঠিন, তবে ঘটনার প্রবণতা এবং প্রবাহ থেকে যেটা বোঝা যায় যে মেয়েটা হয়তো পরে কোনো কারণে এখানে এসেছে এবং সে হয়তো ওই ঘাতক হয়তো তাকেও আটকে ফেলেছে এবং তার কাছে মনে হয়েছে যে সে হয়তো এটাকে বলে দিবে, সে নিজে বাঁচার জন্য তাকেও হয়তো খুন করেছে। এটাই আমরা দূর থেকে বেশি কিছু আর বলা সম্ভব না, বেশি তদন্ত ছাড়া অথবা ঠিকও না, ঠিক হচ্ছে না। জি ডক্টর খন্দকার তাহের, অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাচ্ছি দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠান, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি ফ্লোরিডায় যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল এবং বৃষ্টি, সেটি নিয়ে আজকে আমরা কথা বলছি। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট আমাদের সাথে যোগ দিয়েছেন টেক্সাস থেকে ডক্টর খন্দকার তাহের। ডক্টর তাহের, যেটা আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, যেটা আপনি বলছিলেন যে অর্ডার অফ প্রোটেকশন, তো এটা তো নিয়েছিল, মানে তার ভাই অর্ডার অফ প্রোটেকশন নিয়েছিল না? তো সেটা তো মনে হয় সম্ভবত 2025-এর মে মাসের দিকে সেটা হয়তো এক্সপায়ার হয়ে যায়, তারপরে তারা হয়তো নতুন করে নেয়নি, এবং সম্ভবত সে কারণেই সে বাসায় যাওয়ার সাহস করেছিল বা বাসায় গিয়েছিল। তো যাই হোক, তো এই যে মানে অর্ডার অফ প্রোটেকশন নেওয়া যায়, তো এই ক্ষেত্রে কি আমরা যেটা শুনি যে জামিল প্রথম থেকেই এই হিশামের ব্যাপারে কিছু কথা বলেছে, যে তার ব্যবহার সম্পর্কে বলেছে এবং সে কমফোর্টেবল না এটা বলেছে, এবং কিন্তু কথা হচ্ছে যে সে এই কথাগুলো তো আসলে আমার মনে হয় যে তার বন্ধু বান্ধবকে বলেছে। সে কি মানে এই ব্যাপারে কোনো আইনি সহায়তা নিয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানি না। এক্ষেত্রে জামিল কি করতে পারতো আসলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতাদের জন্য, এবং যে সকল প্রবাসী, মানে আমি এটা বলছি কারণ আপনি বলছেন, হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি, বাংলাদেশি অনেক শিক্ষার্থী তাদের আতঙ্ক রয়েছে যে এই ধরনের যদি অদ্ভুত আচরণ তার রুমমেটের ভেতরে পেয়ে থাকেন, অথবা যে বাসায় ভাড়া থাকেন সেখানে যদি অন্য রুমমেটদের ভেতরে এরকম থাকে, তাহলে প্রবাসী বৈদেশিক বাংলাদেশি ছাত্রদের কি করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেটা করণীয়, আমেরিকার সমস্ত রাজ্যে স্টেটে আপনি অর্ডার অফ প্রোটেকশন নিতে পারেন। অর্ডার অফ প্রোটেকশন নেওয়াটা হচ্ছে যে এমন একটা আদালত কর্তৃক একটা অর্ডার, যেটা ওই দিনই আপনাকে দিবে, প্রথমে দিবে ইমিডিয়েট, তারপরে তদন্তের পর দিবে হচ্ছে পূর্ণ মাত্রায়, অর্থাৎ 1 বছর 1.5 বছর, এটা লোকেশন পরিস্থিতি সময় বুঝে। তো যেমন পরিবার অর্ডার অফ প্রোটেকশন পেয়েছিল প্রায় মে মাসের পর্যন্ত, 2025 সাল পর্যন্ত। জামিল এখানে এটি করতে পারে নাই। এটার কারণ যেটা, সেটা হচ্ছে জামিল কিন্তু কাউন্টি শেরিফ, সার্কিট কাউন্টি শেরিফ, টেক্সাস মানে ফ্লোরিডা আইন অনুযায়ী সার্কিট কাউন্টি ক্লার্কে গিয়ে অভিযোগ করতে হয়, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে করতে হয়, অথবা লোকাল প্রিসেন্ট। আপনারা জানেন যে এই দেশের পুলিশ স্টেশনকে প্রিসেন্ট বলা হয়। তো এই আমেরিকার প্রিসেন্ট গুলোতে আপনারা যাবেন, গিয়ে বলবেন যে অমুক আমাকে থ্রেট দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমরা যখনই কোনো হুমকি পাবো যে আমাকে হত্যা করবে, অথবা আমার অঙ্গহানি করবে, অথবা কোনো পরোক্ষ কোনো বাক্যে আমাকে সে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো হুমকি দিচ্ছে, এই হুমকিগুলো কিন্তু আমলে নিতে হবে। তখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে নিকটস্থ পুলিশ স্টেশন, যেটাকে প্রিসেন্ট বলে, ওখানে
একজনকে বলতে হবে যে আমি অর্ডার অফ প্রোটেকশন নিচ্ছি। ফ্লোরিডার ক্ষেত্রে এটাকে বলা হয় ইনজাংশন অফ অর্ডার। প্রথমে দিবে হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, অর্থাৎ 15 দিন, তারপরে 1 বছর 2 বছর। এটা হলে কি হবে? এটা হলে ওই হিসাম ওর অ্যাপার্টমেন্টে থাকতে পারতো না, আইনগতভাবে ওকে সরিয়ে নেওয়া হতো। ওকে সরিয়ে নেওয়া হতো। যেটা হতো যে তার যে লিজের কথা শোনা যাচ্ছে, যে তার একটা লিজ কন্ট্রাক্ট ছিল, সে লিজ কন্ট্রাক্টটা থেকে সে বেরিয়ে আসতে পারে নাই। আসলে লিজটা তার কোনো সুরক্ষা দেয়নি, বরঞ্চ লিজটা থাকাতে তার বিপদ হয়েছে। এখানে ইনজাংশন অর্ডার দিলে আইনগতভাবে হিসামকে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিত পুলিশ। না, সেক্ষেত্রে তো এবং আসলে লিজের বিষয়টা আর তখন আসলে প্রাধান্য পেত না। প্রাধান্যই পেত না, বরঞ্চ ওই রুমমেট ছাড়াই সে 1-1.5 বছর থাকতে পারত, তখন এই কাণ্ডটা ঘটতো না। কিন্তু এবং আমাদের পরবর্তীতে অর্ডার অফ প্রোটেকশন থাকলে হিসাম তো সরি ওই বাসায় ওই এলাকার আশেপাশে যাওয়ার হ্যাঁ পারতো না, যেমন তার নিজের বাড়িতে সে আগে যেতে পারে নাই। মানে অর্ডার অফ প্রোটেকশন হচ্ছে একটা লিগ্যাল স্ট্যাটিউট। এটা হুমকি যিনি পাচ্ছেন তাকে সুরক্ষা দিবে কিভাবে? পুলিশের মাধ্যমে, আদালতের মাধ্যমে। তো এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যখন সে থ্রেট দিচ্ছে কে বা কারা, তখন আপনারা সাক্ষী রাখতে পারেন, 1। 2 হচ্ছে তার কথাটা রেকর্ড করতে পারেন, আপনার সেল ফোনে রেকর্ড করবেন, ভিডিও করবেন। সে যদি কোনো টেক্সট পাঠিয়ে আপনাকে থ্রেট দেয়, সে টেক্সটটা আপনি প্রিজার্ভ করবেন। এই এভিডেন্স গুলো নিয়ে নিকটস্থ থানা মানে প্রিসেন্টে গিয়ে পুলিশকে বলবেন যে আমি অর্ডার অফ প্রোটেকশন চাই, অমুক অমুক আমার রুমমেট সে আমাকে বলছে যে আমার ক্ষতি করবে। তখন সে তাকে গাইড করে ওই কোর্টের ক্লার্কের কাছে পাঠাবে। ক্লার্কের কাছে পাঠালে সেখানে আইনজীবী ছাড়াই সে পিটিশন করতে পারে, অর্থাৎ আবেদন করলে তখন কোর্ট স্বপ্রণোদিত হয়ে অভিযুক্ত ব্যক্তি যদি কোর্টে নাও থাকে তাতেও তার অনুপস্থিতিতে অর্ডার অফ প্রোটেকশন কিন্তু দিয়ে দিবে। প্রথমে দিবে টেম্পোরারি, ফ্লোরিডা স্টেটের অনুযায়ী এক এক স্টেটে এক এক নিয়ম হতে পারে, কিন্তু এটা সুরক্ষা দিবেই। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। বুঝতে পেরেছি। শুধুমাত্র আমাদের একটি নিবেদন প্রবাসী ছাত্রদের কাছে, যে মানসিক স্বাস্থ্য কিন্তু শারীরিক স্বাস্থ্যের মতো নয়, এটা বুঝতে হবে। আমাদের সমাজে মেন্টাল ইলনেস, সাইকিয়াট্রিক ইলনেসকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে, বিভিন্ন ধরনের কথা মালা দিয়ে এটাকে দূর করে দেওয়া হয়, এবং এটার ভয়াবহ পরিণাম। আপনার এই কথার সূত্র ধরে আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে এই ঘটনা তো উল্টাও হতে পারতো। লাইক ধরেন বাংলাদেশি হিসামের জায়গায় যদি কোনো বাংলাদেশি তরুণ এরকম একটা কাণ্ড ঘটাতো, এবং সেটার পিছনে যদি পরবর্তীতে বের হয়ে আসতো যে তার স্কিজোফ্রেনিয়া বা কোনো ধরনের মানসিক সমস্যা ছিল, তো সেক্ষেত্রে তো আপনি যে মেসেজটা দিচ্ছেন, এটা কি আপনি আমাদের কমিউনিটিতে যারা তরুণ আছে, সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট আছে, তাদের জন্য বা তাদের প্যারেন্টসদের জন্য তো এটা একটা বড় তথ্য। আপনি যদি একটু বিস্তারিত বলেন। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রথম জেনারেশন ইমিগ্রেন্ট উত্তর আমেরিকায় আমরা যারা আছি, বসবাস করছি, আমাদের ছেলে মেয়েরা হিসামের বয়সী অনেকেরই এরকম ছেলে মেয়ে আছে, এবং তাদের মানসিক চিকিৎসা করা হয় না। এরকম যখন উল্টাপাল্টা কাজ করে, আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে একটা বিয়ে দিয়ে দেই। আমরা মনে করি বিয়ে দিলে স্কিজোফ্রেনিয়া ভালো হয়ে যাবে। না, বিয়ে দিলে ভালো হবে না, বরঞ্চ সে তার ওয়াইফকে হত্যা করতে পারে। ভালো করে শুনুন, ওয়াইফকেই হত্যা করতে পারে। এক্ষেত্রে ও বাইরে গিয়ে আইন ভঙ্গ করতে পারে। তো আমাদের করণীয় কি? এরকম যদি আমাদের সন্তান এরকম আচরণ করে, তখন আমরা একইভাবে অর্ডার অফ প্রোটেকশন নিব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটি যখন 1-2 বার প্রোটেকশন হবে, তখন তাকে ইনভলেন্টারি কমিটমেন্ট, এটা আরেকটি স্তর, তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য আমরা আদালত থেকে MIW, মেন্টাল ইনভলেন্টারি ওয়ারেন্ট অথবা কমিটমেন্ট, এক এক স্টেটে এক এক রকম শব্দ রয়েছে, তখন তাকে হ্যান্ডকাফ দিয়ে হসপিটালে ভর্তি করানো হবে, এবং সেখানে রোগটা নির্ণয় করা হবে। রোগ যখন নির্ণয় করা হবে, তখন সোশ্যাল ওয়ার্কার সাইকিয়াট্রিস্টকে সঠিক তথ্য দিবেন
এখানে আমাদের বাংলাদেশে অভিভাবকরা করেন কি, সঠিক তথ্য দেন না। তারা প্রেম ঘটিত একটা কাহিনী আবিষ্কার করেন, তারা চাকরি চলে গেছে একটা কাহিনী আবিষ্কার করেন, অর্থাৎ লৌকিকতা, যেটা আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা একটা সমস্যা, কিন্তু ক্লিনিক্যাল সাইকিয়াট্রিতে এর কন্ট্রিবিউশনটা খুবই কম। মানে এই তথ্যটা দিলে আসলে চিকিৎসাটা সহজ হয়, রাইট? আর রোগ নির্ণয়টা সহজ হবে, তারপরে হচ্ছে তার চিকিৎসার বিষয়টা পরে চলে আসবে, এবং সেই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে, সে যেহেতু কাজ করতে পারছে না, তাকে একটা প্রোগ্রামের সাথে অ্যাটাচ করলে তাকে ওষুধ আচ্ছা, দেওয়া আচ্ছা। হবে হ্যাঁ, এবং তার পুনর্বাসন হবে, এবং সরকার থেকে সে হ্যাঁ। পুনর্বাসনের ভাতাও সে পেতে পারে। ওইটা এটা আমি সেই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছিলাম যে এক্ষেত্রে পরিবারের সদস্যরা ভাবেন যে তাকে যখন ধরে নিয়ে যায় এবং তারপরে তো আসলে তার তো অনেক মানে সে তো কোনো কাজকর্ম করছে না, তাহলে কি তার বাকি জীবন মানে জেলখানাতেই কাটবে কিনা, কারাবাসেই কাটবে কিনা, বা সে কি করবে, পরিবার হয়তো এটা ভাবে, এই জন্য তাদের কাছে রাখতে চায়, এবং যার ফলশ্রুতিতে কিন্তু মানে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো আসলে খুবই এটা খুবই মর্মান্তিক। মর্মান্তিক এখানে ঘটনাগুলো ঘটে। এখানে এক্ষেত্রে হ্যাঁ বলুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এই বয়সী কোনো ছেলে যখন আক্রান্ত হবে, সে কিন্তু আর পড়াশোনা চালিয়ে যেতে পারবে না। এটি একটি রেড ফ্ল্যাগ, লাল পতাকা, অর্থাৎ সতর্ক সংকেত যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে না। এবং সে তাকে যদি পার্ট টাইম কাজেও দেওয়া হয়, তখন যেখানে সে কাজ করবে সেখানে গিয়ে ডিলিউশন তৈরি হবে তার মানে কো ওয়ার্কারদের সাথে, সেখানেও সে কাজ ধরে রাখতে পারবে না, তাকে ফায়ার করে দিবে, অথবা মানে কি ধরনের চাকরিচ্যুত ডিলিশন হবে। সেখানে কি সে ভাববে যে তাকে নিয়ে আলোচনা তাকে নিয়ে করছে? আলোচনা হচ্ছে, সে যেটা চিন্তা করে সে শুনে যাচ্ছে, সে তার মাইন্ডকে রিড করে, সে তাকে হত্যা করতে তার ক্ষতি চায়, করতে চাচ্ছে? তার ক্ষতি করতে চাচ্ছে আচ্ছা, তার। এটা যখন ক্ষতি করতে চায়, আমি একটা প্রশ্ন করে নিই, হয়তো ভুলে যাব, যে স্কিজোফ্রেনিয়া রোগীদের মধ্যে কি আত্মহত্যার প্রবণতা আছে বা হয়? আত্মহত্যার প্রবণতাও আছে। আচ্ছা। এবং যেমন মানে সুইসাইড, হোমিসাইড হুম, দুটোই স্কিজোফ্রেনিয়ার ভিতরে হতে পারে, তবে স্কিজোফ্রেনিয়াতে আত্মহত্যাটা প্যাটার্নটা একটু ভিন্ন থাকে। সেটা হলো, প্রথম যখন প্রচন্ডভাবে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, এটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম থাকে, তারপর আস্তে আস্তে এটার প্রবণতা, মাত্রা, তীব্রতা কমে যায়। কমে গিয়ে যাওয়ার পর তার মনটা বিষাদে আচ্ছন্ন হয়, এটাকে আমরা বলি পোস্ট সাইকোটিক ডিপ্রেশন। ওই ডিপ্রেশনের সময় স্কিজোফ্রেনিয়ার আচ্ছা, পেশেন্ট আচ্ছা। আত্মহত্যা করে। এটা একটি। আরেকটি হচ্ছে, স্কিজোফ্রেনিয়াতে যদি হায়ার ফাংশন, হায়ার সোসাইটি, অর্থাৎ যাদের পারিবারিক অবস্থা ভালো, যারা শিক্ষা মূল্যবোধে লালিত সন্তান অথবা ব্যক্তি, যারা নিজে বোঝে যে আমি এটা হতে পারতাম, আমি চিকিৎসক হতে পারতাম, আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি আইনজীবী হতে পারতাম, আমি ব্যবসায়ী হতে পারতাম, আমার যোগ্যতাও আছে, উচ্চশিক্ষিত স্কিজোফ্রেনিয়াদের ভেতরে আত্মহত্যার প্রবণতাটা খুবই বেশি। আচ্ছা, আচ্ছা। এটাই বোঝা যাচ্ছে। ওকে। তো অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা আসলে এই যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটা ঘটলো, তার সঙ্গে সন্দেহভাজন যে হিশাম আবু গরবিয়া এবং যারা এই হত্যাকাণ্ডে আসলে মারা গেছেন, যে বাংলাদেশের জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, এই প্রসঙ্গটা নিয়ে আসলে নানা রকম তথ্য আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে নানা রকম গল্প দেখি। তো সে কারণে আপনার কাছ থেকে আসলে আমরা খুব সুন্দরভাবে বিষয়টা জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এ সম্পর্কে মানে যেটা বলা যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং যে তথ্যগুলো আসলেই এর সাথে সংশ্লিষ্ট, সেটা আপনি তুলে ধরেছেন। এবং আমরা যেটা জানি যে হিশাম সন্দেহভাজন হিসাবে এখনো আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে 2টো, এবং দেখা যাক কি হয়। আমরা এই ঘটনাটা দেখব। তারপর আপনাকে অনেক ধন্যবাদ। এর সাথে মানসিক সমস্যার একটা সংস্রব থাকতে পারে, সেটা আপনি যেমন বলেছেন, একইভাবে এটাও বলেছেন যে এই মানসিক সমস্যা থাকার জন্য তার শাস্তির আমার মনে হয় না তা থেকে সে খুব একটা রেহাই পাবে ফ্লোরিডার আইন অনুযায়ী, আপনি যেটা বললেন। তো ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আজকে চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে একটু চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলোচনা করতে। আমরা যতটুকু তথ্য জানি সে আলোকে আমরা আজকের অতিথির সঙ্গে কথা বলেছি।
তো আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।